নমস্কার বন্ধুরা, এসো গল্প পড়ির আরেকটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমরা শুনবে লেখক শ্রী হেমন্ত দত্তের কলমে পোড়া বাড়ির অভিশাপ। আজকের গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে সঞ্জীবন, প্রবাল, বর্ণিশা, দুর্বা, রমাকান্ত, অমিত, বিশ্বদীপ, সায়ন্তন, আফরোজা ও শুভ। গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম। গল্পের আবহ ও শব্দ সংযোজন অমিত, কভার ডিজাইনে অনির্বাণ, মাস্টারিং শঙ্খ। শুরু হচ্ছে আজকের গল্প লেখক শ্রী হেমন্ত দত্তের কলমে পোড়া বাড়ির অভিশাপ। সন্ধ্যের অন্ধকার গুড়ি দিয়ে নামছে। বৃষ্টি এক পশলা হয়ে গেছে একটু আগেই, তাই অন্ধকারটা একটু বেশি ঘন। সুখীলাল বাড়িটার দিকে এক পলক দেখল, মনে মনে হিসাব কষল কিছু, তারপর ধীর পায়ে এগিয়ে গেল মরচে ধরা লোহার দরজাটা টপকে ভিতরে। সহকারী বিনোদ একবার ক্ষীণ স্বরে বাধা দিতে চেষ্টা করল সুখীলালকে। বলছি দাদা, সত্যি কিনবেন বাড়িটা? মানে বলছিলাম, যদি আরও একবার ভেবে দেখতেন। সুখীলাল তেরচা চোখে একবার তাকালো বিনোদের দিকে, তারপর গম্ভীর স্বরে বলল, আসল কথাটা একটু খুলে বলুন তো। প্রথম থেকে দেখছি কাজটা ব্যাগরা দিতে চাইছেন, কি ব্যাপারটা কি মশাই? না 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 না, ব্যাগরা নয়, মানে আসলে। বাড়িটার দিকে কাঁপা চোখে তাকিয়ে থেমে গেল বিনোদ। সুখীলাল যেন এবার ভীষণ বিরক্ত হলো। মানে ছেড়ে আসল কথাটা বলুন না। এই পোড়া বাড়িটা অভিশপ্ত। এই বাড়ি আপনি কিনবেন না। এই বাড়িতে কেউ একজন আছে, সে নাকি খুব ভূতের গল্প শুনছেন বুঝি আজকাল? হ্যাঁ, পুরনো বাড়ি দেখলেই সেখানে ভূতের সেটেল করে দিচ্ছেন। আপনি বরং অফিসে যান, বাকি কাজগুলো দেখুন। আমি এটাতে এক চক্কর মেরে যাচ্ছি। বিনোদ আরো একবার আকুল দৃষ্টি নিয়ে তাকালো সুখীলালের দিকে, তারপর আরো একবার মরিয়া হয়ে বলল, সত্যি বাড়িটার ভিতরে যাবেন স্যার? না, মিথ্যে মিথ্যে যাব। আপনি এখন আসুন। বেশ, তাহলে আমি আসছি। যদি কোনো সমস্যা বোঝেন আমাকে ফোন করবেন। এই বলে নিজের মোটর বাইকটায় চেপে চলে গেল বিনোদ। সুখীলাল সেদিকে তাকিয়ে একবার হাসল, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে ভিতরে ঢুকল। সুখীলাল মনে মনে ভাবল, বাড়িটার এই অবস্থা বলেই না এত সস্তায় হাতাতে পারছে। মোবাইলের আলোটা জেলে সামনের চত্বরটা পেরিয়ে ভাঙা বারান্দায় উঠল সুখীলাল, কিন্তু দু এক পা যেতেই থেমে গেল। হঠাৎ কি একজন দ্রুত সামনে দিয়ে পেরিয়ে গেল না? নুপুরের ঝুমঝুম আওয়াজ একটা কানে এসে লাগলো যেন। এক মুহূর্ত চিবুক কঠিন করে দাঁড়ালো সুখীলাল। বিনোদের কথাগুলো মনে পড়ে গেল। কেউ একজন আছে এই বাড়ির ভেতরে, অনেক বছরের অভিশাপ নিয়ে। কথাটা কি সত্যি নাকি বিনোদ ডাবল গেম খেলছে? অন্য কারোর সাথে হাত মিলিয়েছে কি সে? খুব সম্ভবত তাই হবে, তাই এমন ব্যাগরাবাজি। নিজের মনেই মাথা নেড়ে এগিয়ে গেল সুখীলাল। নদীর ধারের এই বাড়িটা তার ভীষণ পছন্দের। এই বাড়িটা সে রিসর্টের মতো করবে। কাছেই গড়ে উঠেছে একটা ভালো পিকনিক স্পট। তার ব্যবসায়ী বুদ্ধি বলছে লাখ টাকা ফেরত দেবে এই বাড়ি। মনে মনে হিসেব করতে করতে আরো বেশ কিছুটা ভিতরে ঢুকলো সুখীলাল। হঠাৎই নুপুরের ঝমঝম আওয়াজে থেমে গেল সে। এবারে স্পষ্ট সে আওয়াজটা শুনেছে। একবার স্থির হয়ে নিজেকে গোছালো সুখীলাল, তারপর টর্চের আলোটা ফেললো সামনে। আর তখনই দৃশ্যটা দেখে বুকের রক্ত হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে এক নারী মূর্তি, পরনে লাল বেনারসি, চোখ দুটো তার আগুনের মতো জ্বলছে। দীর্ঘ নখরযুক্ত হাতে ধরা একজোড়া নুপুর, সেটা আরো একবার ঝুমঝুম করে বাজিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল নারী মূর্তি। সুখীলালের হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠে যেন গলায় আটকে গেল। দ্রুত ফেরার জন্য ঘুরতে গেল, আর তখনই নারী মূর্তি হিস হিসে গলায় বলে উঠল, কি হলো শেঠজি, চলে যাচ্ছেন কেন? আসুন, ভিতরে আসুন। আমি তো আপনাদের জন্যই অপেক্ষা করছি। আপনি একা কেন?
সে কোথায়? তার যে আসার কথা। সুখিলাল এক মুহূর্ত যেন থমকে গেল। কার আসার কথা বলছে মেয়েটি? এ মেয়েটি বা আসলে কে? তাই কাঁপা কাঁপা গলায় বলল, কে কে তুমি? আমি? আবারও এক অট্ট হাসিতে ভরে গেল চারপাশ। সুখিলালের শরীর যেন ভয়ে অবশ হয়ে এলো। হঠাৎ চোখ পড়ল মেয়েটির কোমরে গোঁজা ধারালো ছুরিটায়। শরীরটা থরথর করে কেঁপে উঠল সুখিলালের, কিন্তু দ্রুত নিজেকে সংযত করে দৌড়াতে গেল। আর ঠিক তখনই নারী মূর্তির হাতে ধরা নুপুরগুলো দিয়ে ভয়ঙ্কর বেগে এগিয়ে এসে তীব্র বেগে আঘাত করল সুখিলালের মুখে। মুখটা থেতলে রক্ত বের হয়ে এলো। সুখিলাল জড়ানো গলায় কিছু একটা বলতে গেল, কিন্তু তার আগেই নারী মূর্তি দীর্ঘ নখরযুক্ত হাতে তুলে নিল কোমরে গোজা ছুরিটা, আর মুখে হিংস্র আওয়াজ তুলে তীক্ষ্ণ বেগে ছুরিটা চালিয়ে দিল সুখিলালের গলায়। রক্ত ফিনকি দিয়ে বের হয়ে এলো। সুখিলাল নিজের গলাটা চেপে ধরে মুখে একটা আওয়াজ করে ছুটে পালাতে গেল, কিন্তু পারল না। রক্তাক্ত শরীরটা নিয়ে সশব্দে পড়ে গেল মাটিতে। নারী মূর্তি এক পলক স্থির চোখে দেখল সুখিলালের রক্ত ভেজা শরীরটাকে। তারপর মুখে একটা হিংস্র আওয়াজ তুলে হাতে ধরা ছুরিটা দিয়ে পাগলের মতো বেশ কয়েকবার গেঁথে দিল ছুরিটা সুখিলালের বুকে। তারপর অলৌকিক স্বরে চিৎকার করে বলল, সে আসবে, অবশ্যই আসবে, আমায় বিয়ে করে নিয়ে যাবে। তার আগে এ বাড়ি আমি কাউকে নিতে দেব না, কাউকে না। তার কাছে যে আমার অনেক হিসেব বাকি। বলেই ছুরিটা আরো একবার প্রবল বেগে গেঁথে দিল সুখিলালের বুকে। সুখিলালের দেহটাও আরো একবার ঝাঁকুনি খেয়ে স্থির হয়ে গেল চিরদিনের জন্য। এই তাহলে রেডি তো? কত পাতা আছে রে? অমিতের পাশের চেয়ারটায় বসে আগ্রহী মুখে বলল চন্দ্র। 30-32 হবে। ল্যাপটপের দিকে চোখ রেখেই বলল ইমরান। আবার দূর, ভাল লাগে না এইসব। দেখবি তোদের জ্বালায় কোন দিন না আমি নাটক ফাটক ছেড়ে গায়ের বাড়ি চলে যাব। পেছনের সোফায় বসে তিমির নিজের ডায়লগগুলো এক নজর বুলিয়ে নিচ্ছিল। সেদিকে তাকিয়েই বলল, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? সকলে মিলে যদি আমার গায়ের বাড়ি ঘুরে আসি। মাও খুব পেড়াপিড়ি করছে, আর আমারও। প্রস্তাবটা শুনে বাকিরা এক লাফে লুফে নিল, কিন্তু তিমিরের মুখে যেন আনন্দ নেই। সে যতই তাদের গায়ে সকলকে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করুক, তাদের বুকের ভিতর যেন চোরা এক স্রোত বইছে। মন তার যেন প্রতিটি ক্ষণে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। আর তাছাড়া কালকে রাতের স্বপ্নটা যেন চাইলেও সে ভুলতে পারছে না। কে হানা দিচ্ছে এমনভাবে তার স্বপ্নে? কেনই বা দিচ্ছে? কি চায় সে তার কাছে? তিমিরকে থম হয়ে বসে থাকতে দেখে অমিত মৃদু হেসে বলল, কিরে তিমির, এরকম চুপ হয়ে গেলি যে? সবাই যাব বললাম বলে ভয় পেয়ে গেলি নাকি? দেখ ভাই, যদি প্রবলেম থাকে তো বল, আমি না হয় কদিনের জন্য হিমালয় চলে যাই। আরে না না, তেমন কিছু নয়। আসলে এতগুলো বছর পর গ্রামে ফিরছি তো, তাই একটু। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম গ্রামে বুঝি কাউকে বিয়ের কথা দিয়ে এসেছিলি, তাই ভয় পাচ্ছিস যেতে, যদি মেয়ের বাপ পাকড়াও করে। কথাটা শুনেই তিমিরের মুখে যেন একটা বিদ্যুৎ আছড়ে পড়ল। বুকের ভিতর কেউ যেন দৌড়ে গেল সনসন করে, তবু নিজেকে সংযত রেখে বলল, তাহলে কালকেই রওনা হচ্ছি। মাকে জানিয়ে দিচ্ছি সকলে যাচ্ছি। প্ল্যাটফর্মে এসে তিমির দেখল কেউ এখনো আসেনি। হাত ঘড়িটা দেখল একবার। ট্রেন আসতে এখনো মিনিট 10 বাকি আছে। স্টেশনে সুরেলা একটা কণ্ঠে ট্রেনের আসা যাওয়ার ঘোষণা চলছে। মনের কোণে একটা আলগা অস্বস্তি নিয়ে আরও একবার প্ল্যাটফর্মটা দেখে কয়েক পা এগিয়ে গিয়ে একটা সিমেন্ট বাঁধানো বেদিতে বসল তিমির। গায়ে ফেরার সময় যতই এগিয়ে আসছে, তিমিরের বুকে যেন চাপা ঝড়টা তীব্র হচ্ছে। কেন যে এমন হচ্ছে? সত্যি কি এত দীর্ঘ বছর পর ফিরছে বলে, নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে, যে কারণ খুব গভীর? একবার আকাশের দিকে তাকালো তিমির, দেখল
আকাশের কোণে মেঘ জমছে। কপালের চিন্তার ভাঁজ পড়ল। স্টেশন থেকে যেতে হবে অনেকটা পথ, গ্রামে পৌঁছতেও অনেকটা সময় লাগবে। আরও একবার ঘড়িটা দেখে কাঁধের গিটারটা একটু টেনে নিয়ে সামনের দিকে তাকিয়ে রইল। একটু পরেই দেখল অমিত আর চন্দ্র একসাথে আসছে। চন্দ্রের গলায় ঝুলছে একটা খোল। চন্দ্রকে এই মুহূর্তে দেখে কীর্তনিয়া বলে মনে হচ্ছে। তিমির উঠে মৃদু হেসে সেদিকে এগিয়ে গেল। চন্দ্র তিমিরকে দেখেই বলে উঠল, অর্পিতে এলো না রে, ওর নাকি কী সব কাজ পড়ে গেছে। যাকে চল আমরা 3 মাস্কেটিয়ার্স বেরিয়ে পড়ি, একটু জ্বালিয়ে আসি গায়ের লোকগুলোকে। সবাই মিলে গেলে কত ভালো হতো, এরা তো সেই ঘর ছেড়ে বেরোবেই না। তিমির কিছু উত্তর দেওয়ার আগেই ট্রেন হুইসেল বাজিয়ে ঢুকে পড়ল স্টেশনে। বর্ধমান স্টেশনে অন্যদিন ভিড় থাকলেও আজ ভিড় খুব একটা চোখে পড়ল না। তিনজনে একটা ফাঁকা কামরা দেখে উঠে পড়ল। তিমির প্রায় ফাঁকা কামরাটায় বসতে বসতে বলল, আচ্ছা, স্টেশন থেকে কিন্তু অনেকটা হাঁটতে হবে, অসুবিধা নেই তো? চন্দ্র ওর হাতের খোলটায় একটা টুকটুক করে চাপড় দিয়ে বলল, আরে এটা কি এমনি এমনি নিয়েছি? খোলের আওয়াজে দূরে বসে থাকা এক বয়স্ক ভদ্রলোক একটু আগ্রহী মুখে তাকালো। ইমরান সেটা দেখে আলতো হেসে বলল, চন্দ্র, হয়ে যাক এক চটকা নাকি? ইমরানের কথা শেষ হওয়ার আগেই চন্দ্র খুলে আবারও একটা বোল তুলল। তিমিরও মনের ঝড়টা থামাবার জন্য গিটারটায় টান দিল। একটু পরে দুজনের যুগলবন্দিতে ভরে গেল কামরাটা। গানটা শেষ হতেই কোণের সেই ভদ্রলোক উঠে এসে একটা 1 টাকার কয়েন চন্দ্রকে দিয়ে বলল, বাউল বাবা, খুব সুন্দর। চন্দ্র বোকা বোকা একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল লোকটার দিকে। আমায় টাকা দিচ্ছেন কেন? এই তোমরা গান গেয়ে ভিক্ষে করো, ভালো লাগলো গানটা তাই দিলাম। মাথার চুলটা এবার একটু কাটার ব্যবস্থা কর চন্দ্র, না হলে কিন্তু এমনিই হবে। তিমিরও যোগ দিল অমিতের সাথে। চন্দ্র রেগে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই থেমে গেল। কামরার ওই আবছায়া কোণে বসে ওই লোকটা ওভাবে তাদের দেখছে কেন? কে ওই লোকটা, আর কি মতলব লোকটার? চন্দ্রকে থেমে যেতে দেখে তিমির মৃদু স্বরে জিজ্ঞেস করল, কি হলো, ওরকম থেমে গেলি যে? এই কেউ কি আমাদের ফলো করছে? ফলো করছে? কে? ওই দেখ, ওই কোনটায়। বলে চন্দ্র আঙুল বাড়ালো, কিন্তু দেখল সেখানে কেউ নেই। তিমিরও সঙ্গে সঙ্গে তাকালো সেদিকে, কিন্তু শূন্য কোনটায় তাকিয়ে তার বুক কেঁপে উঠল। বুকের ভিতর একটা প্রশ্ন জেগে উঠল বর্ষার ফলার মতো। কোনো বিপদ কি তাহলে নিঃশব্দে এগিয়ে আসছে? কিন্তু কিসের বিপদ? ট্রেন আরো কয়েকটা স্টেশন পার হতেই ঝমঝম করে বৃষ্টি নামল। ট্রেনে বসে বসেই তিমির বৃষ্টির সাথে বাজ পড়ার শব্দটাও শুনতে পেল। ট্রেনের কামরাটা এখন প্রায় ফাঁকাই আছে। একে রাত প্রায় 8টা, তার উপর এই দুর্যোগ। হাতঘড়িটা আরও একবার দেখল তিমির। আর মিনিট 5 পরেই ট্রেন নবীগঞ্জ ঢুকবে। ব্যাগটা খুলে রেনকোটটা বের করলো। তারপর জানালার সার্সিটা তুলে তাকালো বাইরে। বৃষ্টির ঝাঁট এসে লাগলো তিমিরের চোখে মুখে। দ্রুত সার্সিটা নামিয়ে রেনকোটটা পরতে পরতে বলল, তোদের রেনকোট আছে তো সাথে? অমিত আর চন্দ্র ততক্ষণে তাদের রেনকোট বের করে ফেলেছে। সেটা পরতে পরতেই চন্দ্র বলল, বর্ষা বাদলার দিনে গায়ে বেড়াতে যাব আর এটা নেব না, তা কি হয় নাকি আবার? কিন্তু আমার চিন্তাই খোলটা নিয়ে। তিমির ঈষৎ মাথা নাড়ালো, তারপর এগিয়ে গেল দরজাটার দিকে। ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থামলো নবীগঞ্জ স্টেশনে। তিনজনে ব্যাগগুলো পিঠে ফেলে স্টেশনে ধীর পায়ে নামলো। তিমির বৃষ্টি ভেজা স্টেশনটাকে এক পলক দেখল। দুটো কুকুর বর্ষার বেদিটার তলায় গুটি সুটি দিয়ে শুয়ে আছে। বৃষ্টি হচ্ছে বলে প্ল্যাটফর্মের পাশের দোকানগুলো যে যার মতো ঝাঁপ নামিয়ে চলে গেছে। এমনকি চায়ের ঠেলা দোকানটাও সাদা প্লাস্টিকে মোড়া অবস্থায় পড়ে আছে এক কোণে। প্ল্যাটফর্মের ধোঁয়াটে আলোয় প্লাস্টিকের উপর গড়িয়ে যাওয়া জলের স্রোতগুলো কেমন যেন ছায়ার মতো বলে মনে হচ্ছে তিমিরের। ফাঁকা ঘোলাটে আলোয় ভরা বৃষ্টি ভেজা প্ল্যাটফর্মটা যেন 15 বছর পর বাড়ি ফেরার আনন্দটাকে এক মুহূর্তে চুপসে দিল। মনের ভেতরটা কেমন যেন পড়ে উঠল তিমিরের।
চাপা অস্বস্তি নিয়ে আরও একবার প্ল্যাটফর্মটাকে দেখল। ইমরান নিজেকে বৃষ্টির ঝাঁট থেকে বাঁচিয়ে বলল, আরে বাপরে বাপ, এ কি বৃষ্টি রে ভাই! তিমির, নিজের গ্রামেই এসেছিস তো? স্টেশন থেকে তো কোনো শ্মশানপুরি মনে হচ্ছে। একটু পরেই বৃষ্টিটা ধরে এলো হঠাৎ। তিমির একবার ভারী চোখে বেজা স্টেশনটা দেখল, তারপর চন্দ্র আর অমিতকে নিয়ে বাইরে এলো ধীর পায়। সে নিশ্চিত ছিল কোনো যানবাহন থাকবে না, এরকম দুর্যোগের রাতে থাকার কথাও নয়। তাই সময় নষ্ট না করে সকলে গ্রামের দিকে পা বাড়ালো। মোরামের লালচে কাদা ওঠা রাস্তাটা ধরে একটুখানি যেতেই থেমে গেল তিমির। রাস্তার ধারে ওই গাছটার তলায় কি একজন দাঁড়িয়ে আছেন। কেউ ওখানে ওভাবে দাঁড়িয়েই বা কেন? তাহলে কি মা কাউকে পাঠালো? কিন্তু বারবার সে ফোনে মাকে জানিয়েছিল যে কাউকে পাঠানোর দরকার নেই, তবুও পাঠালো। কে জানে, মা হয়তো ভেবেছে এত দীর্ঘ বছর পর ফিরছে বলে তিমিরা হয়তো রাত বিরেতে এরকম দুর্যোগে আর রাস্তাঘাট ঠিকঠাক চিনতে পারবে না। কথাটা মাথায় আসতেই নিজের মনেই মাথা নেড়ে আরও কিছুটা এগিয়ে গেল তিমির। অমিত আর চন্দ্র অনুসরণ করলো তিমিরকে। চন্দ্র একবার পিছলে যেতে যেতে বলল, ওরে বাবা রে, এ কি কাদা রে এখানে! তিমির মৃদু হেসে এগিয়ে যেতে গেল, কিন্তু হঠাৎই থেমে গেল। তার মনে হলো কেউ যেন একটা শিশে গলায় বলল, এত দেরি করলে যে আসতে। কিন্তু আমি জানতাম তুমি আসবে, তাই তো ওদের বারণ শুনিনি। এখানে তোমার জন্য অপেক্ষা করছি। এসো এসো, আমার সাথে এসো এসো। বলেই একটা ছায়ার মতো অবয়ব রাস্তা ধরে নবীগঞ্জের দিকে এগিয়ে চলল। বৃষ্টি ধরে এলেও আবছা অন্ধকারে তিমির বুঝতে পারল না কে এই অবয়ব। সবার নিষেধ সত্ত্বেও সে এখানে তার জন্য অপেক্ষা করছে কেন? 15 বছরের ফেলে যাওয়া স্মৃতি হাতড়ে তেমন কাউকে মনে পড়ল না তিমিরের। কে আছে যে তার জন্য এত রাতে এখানে অপেক্ষা করতে পারে? একজন ছিল, কিন্তু সে তো আর তোর যে হবে হবে। এত রাতে কাদা জলে দাঁড়িয়ে স্মৃতি হাতড়ে লাভ নেই। তিমিরকে থেমে যেতে দেখে অমিত বলল, কি হলো, থেমে গেলি কেন? অমিতের কথায় মনের দোনামোনা ভাবটা ঝেড়ে ফেলে তিমির পা বাড়ালো। আবার তিমির চলার বেগ আরো একটু বাড়ালো। বাপরে তিমির, তুই নিজের গায়ে এসছিস বলে এভাবে ছুটবি নাকি রে? কে এই মেয়েটি জানার কৌতূহল তিমিরের তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাই চন্দ্রর কথায় আলতো হেসে উত্তর না দিয়েই এগিয়ে চলল। তিমিরের যেন একবার মনে হলো তার কাছে যাওয়ার আগে লালচে অবয়বের একটা মূর্তি যেন পিছলে অন্ধকারে মিশে গেল। তিমিরের মনে জন্ম নিল বেয়ারা এক প্রশ্ন, কেউ কি তাদের ফাঁদে ফেলতে চাইছে? তাই কি তখন কামরায় লোকটা তাদের ফলো করছিল? বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল তিমিরের। আবারও একবার থামল তিমির। আচ্ছা, তোরা কি কাউকে সামনে দিয়ে চলে যেতে দেখলি? ভাই ভাই বলছি, কোনো ভূত টুত নয় তো? তোর তো সবইতেই ভূতের ভয়। চল তো চল। কথাটা খানিকটা ঠেস মেরেই বলল চন্দ্র। তিমির যেন কোনো এক অমোঘ টানে আবারও এগিয়ে চলল কাদা জল মারিয়ে অন্ধকার টপকে নবীগঞ্জের দিকে। আবছায়া অন্ধকারে একবার জমিগুলোর দিকে তাকালো। বুঝতে পারল ধান জমিতে গজিয়ে ওঠা ধানের চারা আলতো পাতা দোলাচ্ছে। তিমিরের যেন মনে হলো তার সামনে আরো একজোড়া পা কাদা জল মারিয়ে তার আগে আগে চলেছে। বুকের ভিতরটা গুড়গুড় করে উঠল তিমিরের। একটু পরেই তারা গ্রামের স্কুল মাঠে এসে হাজির হতে তিমিরের বুকে জমে থাকা আশঙ্কাটা উবে গেল। স্কুলের পাশের নদী। বাদিক দিয়ে এগিয়ে গেলে দাসেদের বাড়ি, আর ডান দিক দিয়ে গেলে তাদের ছোট্ট একতলা বাড়ি। বাড়ির কথা মনে হতেই মনটা অজানা আনন্দে ভরে গেল তিমিরের। মনের আনন্দটা নিয়ে এগিয়ে যেতে লাগলো, আর প্যাচ প্যাচে কাদায় গেঁথে গেল তিমিরের পা। কি হলো রে? এই তোরা একটু দাঁড়া, আমি পাটা একটু ধুয়ে আসি। চন্দ্র আর অমিত দাঁড়িয়ে রইল স্কুল মাঠটার অন্ধকারে। তিমির এগিয়ে চলল নদীর দিকে, কিন্তু কিছুটা যেতেই থেমে গেল হঠাৎ। একটা ঘুঙুরের মৃদু ঝুমঝুম আওয়াজ। চমকে তাকালো শব্দের উৎসটাকে লক্ষ্য করে।
মোবাইলের টর্চের মৃদু আলোয় যা দেখল তাতে শিরদাঁড়া দিয়ে তার হিমেল স্রোত বয়ে গেল। এ দাঁড়িয়ে ওখানে আরও একবার কাঁপা চোখে তাকালো তিমির। দেখল লাল বেনারসি পরে অন্ধকারে দাঁড়িয়ে এক নারী মূর্তি। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, হাতে ধরা একজোড়া ঘুঙুর, কোমরে গোজা ছুরিটা টর্চের আলোয় চকচক করছে। কাঁপা কাঁপা স্বরে তিমির জিজ্ঞেস করল, কে আপনি? আমায় চিনতে পারলে না? আমি যে তোমার জন্যই অপেক্ষা করছি। বলেই নারী মূর্তি ধীর পায়ে এগিয়ে এলো। হাতে ধরা ঘুঙুরগুলো দিয়ে সজোরে আঘাত করতে গেল তিমিরকে। তিমির দ্রুত মাথাটা সরিয়ে নিল, কিন্তু নারী মূর্তি দ্রুত মুখে একটা হিংস্র আওয়াজ তুলে কোমরে গোজা ছুরিটা নিয়ে তিমিরকে লক্ষ্য করে চালিয়ে দিল। ছুরিটা তিমিরের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। ইনকি দিয়ে রক্ত বের হয়ে এলো সেখান থেকে। নারী মূর্তি আবারও ছুরিটা নিয়ে আঘাত করতে গেল, আর তখনই তিমির দেখল একজোড়া আলো দ্রুত তার দিকে এগিয়ে আসছে। চন্দ্রর গলা শোনা গেল, কি হলো রে? এই কি রে, কি হলো? গায়ের সমস্ত শক্তিকে জড়ো করে দৌড় দিল তিমির, আর কয়েক পা গিয়েই পড়ে গেল একজোড়া পায়ের কাছে। চোখ বুঝতে বুঝতে দেখল একটা ধোঁয়ার কুণ্ডলি যেন মিলিয়ে গেল তীব্র একটা ঘূর্ণি তুলে সামনের অন্ধকারে। ঘুমটা হঠাৎই ভেঙে গেল তিমিরের। দরদর করে ঘাম ঝরছে, কাঁধে এখনো ব্যথা তীব্র। তিমির বুঝল হঠাৎ আসা জ্বরটা ছেড়ে যাচ্ছে। তখন এই ভয়ঙ্কর ঘটনাটায় প্রাণ হাতে করে দৌড়ে এসেছিল তিমির। অমিত আর চন্দ্রের কাছে এসে পৌঁছতেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল সে। তারাই জলটল দিয়ে তার জ্ঞান ফিরিয়েছিল। তারপর জিজ্ঞেস করে নিয়ে এসেছে তাকে তাদের বাড়িতে। তিমিরের মা খবর শুনে প্রথমে চমকে উঠলেও পরে যেন ভীষণ চুপ করে গিয়েছিল। বাড়ি ফেরার পর থেকেই তিমিরের ধুম জ্বর। মা হয়তো ভেবেছে বৃষ্টিতে ভেজার জন্য এই জ্বর এসেছে, কিন্তু তিমিরের যেন মনে হচ্ছে এই জ্বর শুধু ঠান্ডা লাগার নয়। বিছানায় শুয়ে শুয়েই পাশের বিছানার দিকে তাকালো। দেখল চন্দ্র আর অমিত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। খোলা জানলা দিয়ে একবার বাইরে তাকালো তিমির। জানালার পাশের বাঁশ গাছগুলোতে হাওয়া লেগে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে। শব্দটা যেন নিস্তব্ধ রাতের অন্ধকার ফুঁড়ে তিমিরের কানে আছড়ে এসে পড়ল। বেশ কয়েকটা জোনাকি সাদা আলোর রেখা তুলে ঘুরে বেড়াচ্ছে বাঁশবাগানের পাতার ফাঁকে। বিদ্যুতের আলগা আভা এখনো আকাশের বুকে আঁকি বুকি দাগ টানছে। মনের ভিতরটা আরো একবার কেমন যেন করে উঠল তিমিরের। কে ওই মহিলা? কেনই বা তার সাথে এমন করল? কিন্তু সে তো কোনো মানুষ ছিল না, কোনো এক অশরীরই ছিল কি? কিন্তু এই অশরীরীর সাথে তার সম্পর্কটাই বা কি? কেমন একটা দ্বন্দ্ব যেন মনের ভেতর চাকার মতো ঘুরছে। নদীর ধারে আজ যা ঘটল তার সত্যি অর্থ কি? কেনই বা ওই অশরীরী তাকে এভাবে মারতে চাইছে? কিসের এত আক্রোশ তার? বেশ কিছুটা অস্বস্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল তিমির। ধীর পায়ে হেঁটে গিয়ে জানালার গড়ার ধরে বাইরে তাকালো। বাতাসের একটা জলো ভাব আছড়ে পড়ল তার গায়ে। আবছায়া অন্ধকারে ঢাকা নদীর ধারে দাসেদের বাড়িটার দিকে একবার তাকালো তিমির, আর তাকাতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। বাড়িটার এরকম ভগ্ন দশা কেন? কেউ কি আর থাকে না ওই বাড়িতে? ওই বাড়িটার সাথে তার ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে। ওই কোণের ঘরটায় থাকতো মিতুন। কত কত দুপুর দুজনে খেলা করতো, আবার বোকার মতো ঝগড়া করত। সেই দিনটার কথা হঠাৎ মনে পড়ে গেল তিমিরের, যেদিন মিতুন তার মায়ের একটা কাপড় পরে এসে তার সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বলেছিল, এই বর বউ খেলবি? তুই আমার বর আর আমি তোর বউ হব। আমি তোকে রান্না করে খাওয়াবো। 9 বছরের সেই মেয়ের পাকা পাকা ভাব দেখে সেদিনের 12 বছরের তিমির একটু ভয় পেয়ে গিয়েছিল প্রথমে। তারপর মিতুনের গালে আলতো হাত দিয়ে এখন কথাটা মনে হতে কেমন একটা লজ্জা, কেমন একটা অস্বস্তি বোধ হলো তিমিরের। আলগা অস্বস্তি নিয়ে কোণের ঘরটার দিকে আরো একবার তাকালো তিমির। আর ঠিক তখনই কোণের ঘরটায় দপ করে আলো জ্বলে উঠল, আর সেই আলোয় একজোড়া চোখও যেন ধক করে জ্বলে উঠল সেখানে।
তিমিরের বুকের ভিতরটাও ধক করে উঠল তার সাথেই। কে ওখানে? চোখ দুটো ওরকম আগুনের মতো জ্বলছে কেন? ভয়ে চোখ বুজে ফেলল তিমির। ঠিক তখনই কাঁধের কাছে গরম নিঃশ্বাস পড়ল। কেউ যেন চাপা স্বরে বলল, কি দেখছিস? তৎক্ষণাৎ ঘুরল তিমির। দেখল চন্দ্র তার ঠিক পিছনে দাঁড়িয়ে। না, কিছু না। এই সত্যি বলতো, কি হয়েছিল তখন? ওভাবে চিৎকার করে ছুটে এলি কেন রে? আর তোর কাঁধে এরকম আঘাত লাগলো কি করে? কি জানি, কেমন একটা যেন ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে অনেকদিন পর এলাম তো। তুই যা, শুয়ে পড়। তিমির ফিরে আসতে গিয়েও কি ভেবে আরো একবার ভগ্ন বাড়িটার দিকে তাকালো। ঠিক তখনই আলোটা দপ করে আবার নিভে গেল। তিমিরের বুকের ভিতর অজানা কোনো অনুভূতি শিরশির করে বয়ে গেল। ধীর পায়ে ফিরে এলো বিছানায়। 15 বছর আগের ফেলে যাওয়া স্মৃতি যেন অতল থেকে উঠে আসতে চাইছে। কিন্তু কেন? যা কিছু 15 বছর ধরে ঘুমিয়েছিল তা আবার জেগে উঠতে চাইছে কেন? নিঝুম রাতে কোনো অজানা আতঙ্ক কি তাহলে চুপিসারে এগিয়ে আসছে তার দিকে? কাল যে উল্টোপাল্টা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। জানালার দিকে তাকিয়ে দেখল বেলা অনেকটাই গড়িয়েছে। পাশে তাকিয়ে দেখল চন্দ্র আগেই উঠে পড়েছে। তিমিরও ঝটপট উঠে বলল, মা, তুমি চাটা রেডি করো, আমরা যাচ্ছি। চা খেয়ে তিনজনে বের হলো গ্রাম ঘুরতে। চন্দ্র অভ্যাস মতো খোলটা তুলে নিল কাঁধে। তিমির আজ যেন সকাল হতেই কিছুটা সহজ হয়ে গেছে। কালকের রাতের ঘটনাটা যেন কোনো হ্যালুসিনেশন বলে মনে হচ্ছে এখন। কিন্তু কাঁধের ওই ক্ষতটা, সেটাও কি ভুল, নাকি ছুটে এসে যখন পড়ে গিয়েছিল কোনোভাবে কেটে গেছে? কে জানে। দূর, যা হয়েছে হয়েছে। এখন আর ওসব ভাবতে ভালো লাগছে না। দুদিনের জন্য গ্রাম ঘুরতে এসেছে, ওসব ছোটোখাটো চোট নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তাই সেও তুলে নিল গিটারটা। অমিতের বুকে আজ ঝুলছে ক্যামেরা। এই এক শখ তার। কত সবুজ দৃশ্য সে যে বন্দি করবে ওখানে। ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে এলো। বেশ অনেকটা সময় নদীর ধারে ঘুরে তিমির একদম চনমনে হয়ে গেছে। চন্দ্র বেশ খুশি খুশি ভাব নিয়ে উপভোগ করছে কুলকুল শব্দে বয়ে চলা নদীর সৌন্দর্য। অমিতের ক্যামেরাতে ছবি উঠছে মাঝে সাঝেই। এবার সকলেই ক্লান্ত হয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করল। একটা বড় গাছের ছায়া দেখে চন্দ্র বলল, চল ওখানে একটু বসা যাক। ওরা গাছের তলায় হাত পা ছড়িয়ে বিশ্রাম নিতে বসল। গাছের ঠান্ডা ছায়ায় যেন শরীর জুড়িয়ে যাচ্ছে। অমিত তিমিরের দিকে তাকিয়ে বলল, এই তোর গিটারটা একটু দে তো। তিমির সেটা বাড়িয়ে দিলে অমিত তাতে একটা টান দিয়ে বলল, চন্দ্র নে, এবার ধর দেখি। এই মিষ্টি হাওয়ায় এক প্রস্ত হয়েই যাক। চন্দ্র যেন এটার জন্য রেডি হয়েই ছিল। অমিত কথা শেষ হতেই খোলে চাপড় বসালো। একটু পরেই গিটার আর খোলের অদ্ভুত এক যুগলবন্দিতে ভরে গেল চারপাশ। কিন্তু হঠাৎই থেমে গেল চন্দ্র। ভুরু কুচকে বলল, এই তিমির কোথায় গেল রে? উঠে পড়েছে অমিত। একবার চারিদিকটা দেখে নিয়ে বলল, না বলে কোথায় গেল বলতো? ধীর পায়ে দুজনেই গাছতলা ছাড়িয়ে এগিয়ে চলল উদ্বিগ্ন হয়ে। বেশ কিছুটা দূর থেকেই দেখল তিমির নদীর ধারে প্রায় ভগ্ন একটা বাড়ির সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চন্দ্র দ্রুত কাছে গিয়ে জিজ্ঞেস করল, এই 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 তুই এখানে কি করছিস রে? তুই কখন থেকে খুঁজছি। হ্যাঁ, না কিছু না। আরে কিছুই যদি না হয় তাহলে ওইভাবে না বলে চলে এলি কেন? বেশ কিছুটা কড়া গলায় অমিত বলল। তিমির অমিতের কথায় শূন্য এক দৃষ্টি নিয়ে তাকালো। কি করে সে বলবে এই বাড়িটার স্বপ্নই সে বেশ কদিন ধরে দেখছিল? কিন্তু কেন? তিমির তো মায়ের কাছে শুনেছে এ বাড়িতে যারা ছিল তারা তো প্রায় বহুদিন আগেই। তিমিরকে চুপ থাকতে দেখে চন্দ্র জিজ্ঞেস করল, এই কি হলো বলতো, চলে এলি কেন? আসলে এটা দাস কাকুদের বাড়ি। এই বাড়িতে একজন। তিমিরের কথা শেষ হওয়ার আগে বাড়িটার ভেতর থেকে ঝুমঝুম করে ঘুঙুরের একটা আওয়াজ ভেসে এলো। তিমিরের চিবুক কঠিন হয়ে গেল। তীক্ষ্ণ এক দৃষ্টিতে ভগ্ন বাড়িটা আরও একবার দেখল তিমির। দেওয়াল শ্যাওলা আর বটের ঝুড়ি নিয়ে বাড়িটা যেন স্থির হয়ে দাঁড়িয়ে কারো প্রতীক্ষা করছে।
মূল দরজায় তিমির দেখল একটা মরচে ধরা তালা ঝুলছে। তার মানে এই বাড়ি তো বহুদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। তাহলে কাল রাতে ঘরের ভিতরে আলো জ্বালালো কে? অন্যদিকে ঢোকার রাস্তা আছে নাকি? কই আগে তো ছিল না। নিজের মনেই ঠোঁটটা উল্টে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো তিমির। আর ঠিক তখনই মনে হলো বন্ধ দরজার ভেতরে একজোড়া চোখ যেন তারই দিকে তাকিয়ে আছে। দ্রুত এগিয়ে গিয়ে বন্ধ দরজার চোখ পাতল তিমির, আর বুঝতে পারল কেউ যেন দরজার অপর দিক থেকে তৎক্ষণাৎ সরে গেল। বুকের ভেতরটায় কেমন একটা শিরশিরে অনুভূতি বয়ে গেল তিমিরের। বন্ধ দরজার ওপারে কে ছিল? এভাবে সরিয়ে বা গেল কেন? আচ্ছা, এই পোড়ো বাড়িতে কার ঘুঙুর বাজছে বলতো? কে জানে, চল চল ফিরে যাই। বলেই তিমির ফেরার জন্য পা বাড়ালো। তিনজনেই ফিরতে শুরু করলো পোড়ো বাড়িটা ছেড়ে, বটের চত্বর ছেড়ে বাড়ির দিকে। কিন্তু হঠাৎই চন্দ্র টেনে ধরল অমিতের হাতটা। কি হলো? হাত টানছিস কেন? লোকটাকে চিনতে পারছিস? আরে এই লোকটাই তো আমাদের ট্রেনে ফলো করছিল না? তিমিরও তাকিয়েছে লোকটার দিকে। দেখলো একটা মাঝবয়সী লোক তাদের দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই চিনতে পারল তিমির। মুরারি মুখুজ্জে। মুরারি মুখুজ্জে তিমিরের দিকে তাকিয়ে বলল, ও তুমি তাহলে এসেছো? ট্রেনে দেখেছিলাম বটে, কিন্তু তখন ঠিক ঠাউর করতে পারিনি। মশাই, আপনি ট্রেনে ওভাবে আমাদের দেখছিলেন কেন বলুন তো? কারণ সাবধান করতে চাইছিলাম তোমাদের, যাতে তোমরা এখানে না আসো। কিন্তু যেহেতু ঠিক চিনতে পারিনি, তাই সরে গিয়েছিলাম ওখান থেকে। কিন্তু স্টেশনে তোমাদের নামতে দেখে বুঝেছিলাম ও তিমিরই। বুঝেছিলাম বিপদ ওকে ডেকেছে, কিন্তু আমি তিমিরকে ডাকার আগেই দেখলাম তোমরা। কিসের বিপদ বলছেন আপনি? লোকটা চোখ ঈষৎ বড় করে বলল, ভয়ঙ্কর অভিশাপের বিপদ। পালাও এখান থেকে, পালাও। বলতে বলতে দ্রুত সে অদৃশ্য হয়ে গেল। চন্দ্র আর অমিত নিজেদের মধ্যে এসব নিয়ে বিস্তর কথা বললেও তিমির যেন বোবা হয়ে গেছে। তার বুকে হাজারো কিছু ঝড় তুলতে চাইছে। মন বলছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। আচ্ছা মা, দাস কাকুদের কেউ আর এই বাড়িতে আসে না? না, দরজায় দেখলাম তালা লাগানো, বাড়িটাও প্রায় ভেঙে পড়তে চলেছে। দুপুরে খেতে বসে কথাটা তিমির বলল। মা ঝোলের বাটিটা থালার সামনে নামাতে যাচ্ছিল, কিন্তু তিমির দেখল মায়ের হাতটা কেঁপে উঠল ঈষৎ। ঝোলের বাটিটা ঈষৎ চলকে কিছুটা ঝোলও পড়ে গেল মাটিতে। তিমির বেশ কিছুটা অবাক হয়ে তাকালো মায়ের দিকে। দেখল তার মায়ের চোখে কেমন একটা ভয়ের ছায়া। তিমির কিছু একটা জিজ্ঞেস করতে যাবে, তার আগেই মা গম্ভীর হয়ে বলল, নে চটপট খেয়ে একটু গড়িয়ে নে, সারা দিন এই দুর্বল শরীরটা নিয়ে ঘোরাঘুরি করছিস। মায়ের কথা শুনে চন্দ্র আর অমিত একবার চোখ তুলে তাকালো। তারপর মুখ নামিয়ে আবার খেতে শুরু করলো তারা। হয়তো ভাবল ব্যক্তিগত ব্যাপারে না ঢোকাই ভালো। তিমিরের যেন মনে হলো মা প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছে। তাহলে 15 বছর আগের সে ঘটনা আজও মা ভোলেনি। এখনো বুকে রাগ জমে আছে নিশ্চয়ই, না হলে এড়িয়ে যেতে চাইছে কেন? তিমির আর কথা বাড়ালো না। প্রায় নিঃশব্দে বাকি খাবারটা শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আজ চন্দ্র আর অমিত শোয়ার সাথে সাথেই গভীর ঘুমে ডুবে গেল। কাল তো প্রায় এক প্রকার রাত জাগা, তাই তারাও একটু ঘুমিয়ে নিতে চায়। তিমির একা বিছানায় শুয়েই একবার তাকালো এই বাড়িটার দিকে। মনে মনে ভাবল সন্ধ্যের অন্ধকারে একবার ঢুকবে কি বাড়িটার ভিতরে, আতরাবে কি পুরনো স্মৃতি। আর ঠিক তখনই বুকের ভেতর অজানা এক অনুভূতি শিরশির করে বয়ে গেল। 7-5 ভাবতে ভাবতে একটু পরেই চরম এক ক্লান্তিতে চোখ লেগে গেল তিমিরের। ঘুম যখন ভাঙল তখন সন্ধে অনেকটাই গড়িয়ে গেছে। বিছানা থেকে উঠে ধীর পায়ে বাইরে বেরিয়ে এলো। একবার চন্দ্রদের দিকে ফিরে তাকালো। দেখল তারা এখনো ঘুমোচ্ছে। মাকেও কোথাও দেখতে পেল না। প্রায় নিঃশব্দেই বাড়ি থেকে বেরিয়ে আসতে গেল তিমির। ঠিক তখনই কেউ তার হাতটা টেনে ধরল। চকিতে ঘুরল তিমির। দেখল অমিত তার হাতটা ধরেছে। তিমির ঈষৎ মাথা নাড়ালো। তারপর দুজনে প্রায় নিঃশব্দে বেরিয়ে গেল ঘর থেকে।
তিমির বাড়িটার সামনে এসে বুঝলো এক অমোঘ টানে যেন কেউ টানছে তাকে এই বাড়ির ভিতরে যাওয়ার জন্য। মায়ের মুখটা মনে পড়ে গেল। মা কেন তখন এড়িয়ে গেল? সত্যি কি এ বাড়িতে সাপ টাপের কিছু ভয়ের, নাকি অন্য কোনো গভীর কারণ লুকিয়ে আছে এর মধ্যে? তাছাড়া কালকে রাতে হঠাৎ জ্বলে ওঠা আলো, দুপুরে কারোর চকিতে বন্ধ দরজার ওপারে অদৃশ্য হয়ে যাওয়া যেন চরম এক রহস্যের সৃষ্টি করেছে তিমিরের বুকের ভিতর। সে বুঝে নিয়েছে এই সব রহস্যের উত্তর আছে ওই বাড়িটার অন্ধকার গভীরে। সেই অন্ধকার গভীরে তাকে যেমন করেই হোক ঢুকতে হবে। কালকে ঝড় বৃষ্টির পর এখনো কারেন্ট আসেনি, চারিদিকে তাই জমাট অন্ধকার। মোবাইলের টর্চটা জ্বালিয়ে এগিয়ে গেল তিমির আর অমিত। এ বাড়িতে যখন গভীর রাতে আলো জ্বলে তখন নিশ্চয়ই ঢোকার জন্য অন্য কোনো রাস্তা আছে। টর্চের আলোটা ফেলে এক চক্কর বাড়িটাকে পাক দিল সে। শ্যাওলাধরা পাঁচিল বেশ কিছুটা হেলে পড়েছে, হয়তো আর দু একটা বর্ষা দেখবে, তারপর শুয়ে পড়বে মাটিতে। কিন্তু ঢোকার জন্য তো অন্য কোনো দরজা তো আর নেই। তাহলে আরও একবার অন্ধকার ভেদ করে তীক্ষ্ণ নজর ফেলল তিমির। আর তখনই পাঁচিলের ভাঙা অংশটা চোখে পড়ল। দ্রুত সেদিকে প্রায় নিঃশব্দে এগিয়ে গেল দুজনেই। কাছে গিয়ে দেখল পাঁচিলের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। সেখানে ইটগুলো এলোমেলো স্তূপের মতো পড়ে আছে। তিমির বুঝল এটা দিয়েই মানুষজন এই বাড়িটার ভেতরে ঢোকে। ইটগুলোর উপর টলমলো পা ফেলে ভিতরে ঢুকল তিমির আর অমিত। তারপর ধীর পায়ে অন্ধকার টপকে এগিয়ে গেল বারান্দাটার দিকে। অমিতের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় এই বাড়িতে কেউ আছে, নয়তো কোনো দুষ্কৃতিও হতে পারে। আমি দুপুরে কোনো একজনকে ভেতরে দ্রুত অদৃশ্য হয়ে যেতে দেখেছি, তাই জানতে এসেছি সত্যিই কে আছে। তাছাড়া আমি জানতে চাই মুখুজ্জেমশাই কোন অভিশাপের কথা বলতে চাইছেন, তার সাথে এই বাড়ির ঠিক কী সম্পর্ক। হ্যাঁ, আমিও তোকে তখন দেখে এমনটাই ভেবেছি, বুঝলি। চল দেখি কোথায় কোন বেটা দুষ্কৃতি লুকিয়ে আছে, হাতে পেলে মজা দেখিয়ে দেব। অমিতের জোশ চিরকালই একটু বেশি, এবং সেটা জানেও তিমির। তাই মৃদু হেসে বলল, না, যা করতে হবে সাবধানে করতে হবে। তুই বাড়ির পেছনটা দেখ, আমি ঘরগুলো দেখি। অমিত কথা মতো বাড়ির পেছন দিকটায় গেলে তিমির সামনে পা বাড়ালো, কিন্তু বারান্দায় উঠে থমকে গেল তিমির। হলুদ শাড়ি পরা ওই তো একটা মেয়ে দুদিকে বেনিটা ঝুলিয়ে আলতো পায়ে দৌড়াচ্ছে। পিছনে দৌড়াচ্ছে কাছাকাছি বয়সের আরো একটি ছেলে। দৌড়তে দৌড়তে তাদের খলবল করা হাসি কানে এসে লাগছে। ওই তো হলুদ শাড়ি পরা ছোট্ট মেয়েটি বারান্দার কোন পর্যন্ত গিয়ে আবারও আলতো পায়ে দৌড়ে এলো। ছেলেটিও দুহাত বাড়িয়ে ধরতে চাইল তাকে, কিন্তু পারল না। হলুদ শাড়ি পরা ছোট্ট মেয়েটি আরো কাছে আসতেই চিনতে পারল তিমির। মুখ দিয়ে আপনা হতেই বের হয়ে গেল, আরে এ তো মিতুন। তিমির তৎক্ষণাৎ ছেলেটার দিকে তাকালো, আর তাকাতেই আরো চমকে উঠল। এ তো সে নিজেই। ছোটবেলায় এভাবেই মিতুনের সাথে। আর কিছু ভাবার আগেই তিমির অনুভব করল ওই দুটো ছোট্ট শিশু দৌড়তে দৌড়তে এসে ঢুকে গেল তার শরীরের ভিতর। শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল। টর্চের আলোটা একটু বারান্দায় এলোমেলোভাবে ছড়িয়ে পড়ল। ব্যাপারটা কি হলো? এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো তিমির। নিজেকে ধাতস্থ করল একটু। টর্চের আলোটা ফেলল বারান্দার চারিপাশে, এমনকি বড় বড় থামগুলোতেও। কিন্তু শ্যাওলা ইট বের হয়ে থাকা ভঙ্গুর চিহ্নে অন্ধকারে আঠার মতো লেগে থাকা ছাড়া আর কিছুই চোখে পড়ল না তিমিরের। নিজের মনেই মৃদু হাসল তিমির। দূর, কি ভাবছিল উল্টো পাল্টা। অনেক অনেক বছর আগে ফেলে যাওয়া স্মৃতি তাহলে আজও মনের গভীরে এভাবে ঘুমিয়ে আছে। এই বারান্দাটাতে এসে দাঁড়াতেই সেসব স্মৃতি যেন চোখের সামনে এসে হাজির হলো আবারও এতগুলো বছর পরে। নিজের মনেই মাথা নেড়ে কোণের ঘরটার দিকে পা বাড়ালো সে। দরজাটার সামনে এসে থামল। ওই দরজাটাতেও মরচে ধরে একটা তালা ঝুলছে। কান পেতে শুনতে চাইল কোনো শব্দ ভিতর থেকে আসে কিনা, কিন্তু ভিতরের জমাট নিস্তব্ধতা ছাড়া আর কিছুই অনুভব করল না তিমির। তাহলে আলো জ্বালালো কে? কেই বা বারবার ডাকছে তাকে? নাকি সত্যিই কেউ এই পুরনো বাড়িটাকে গোপন কোনো কাজে লাগাচ্ছে?
ভাবনাটা মাথায় আসতে বেশ কিছুটা টান টান হয়ে দাঁড়ালো তিমির। ঠিক তখনই নুপুরের আওয়াজটা কানে এসে লাগলো, কিন্তু আওয়াজটা আসছে ঠিক কোথা থেকে? একবার মনে হলো ডান দিক থেকে, সেদিকে তখনই আলোটা ফেলল তিমির। না, কেউ নেই। একটু পরেই মনে হলো আওয়াজটা আসছে বাঁ দিক থেকে। দ্রুত ঘুরল সেদিকে, সাথে সাথে আওয়াজটা যেন পিছনে ঘুরে গেল। আবারও দ্রুত সেদিকে ঘুরল। এবার আওয়াজটা সামনে মনে হচ্ছে। দুই হাতে কান দুটো চেপে ধরল তিমির। মাথার ভেতর ঘুঙুরের আওয়াজটা যেন দাপিয়ে বেড়াতে লাগলো। মনে হলো মাথার ভেতরটা যেন ফেটে যাবে এক্ষুনি। শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। দারুণভাবে তিমির বুঝতে পারছে এক্ষুনি পড়ে যাবে সে। দাঁত চেপে নিজেকে গোছাতে চাইল তিমির। একটু পরেই হঠাৎই থেমে গেল সব আওয়াজ। আবারও জমাট অন্ধকারে ভরে গেল চারপাশটা। মুখটা হা করে বড় একটা নিঃশ্বাস নিল তিমির। তারপর ধীর পায়ে ঘুরল বাড়ি ফেরার জন্য। কিন্তু যেই পা ফেলতে যাবে ঠিক তখনই পেছন থেকে হিসে গলাটা ভেসে এলো। কি হলো? চলে যাচ্ছ যে? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। তৎক্ষণাৎ ঘুরল তিমির। দেখল তার থেকে মাত্র হাতখানেক দূরে এক নারী মূর্তি লাল বেনারসি পরে দাঁড়িয়ে, চুল ছড়িয়ে কোমর পর্যন্ত, দীর্ঘ নখরযুক্ত হাতে ধরা একজোড়া ঘুঙুর। চোখ দুটো থেকে আগুন ঠিকরে বের হচ্ছে। কোমরে গোঁজা ছুরিটা চকচক করছে টর্চের আলোয়। ভয়ে গলা শুকিয়ে এলো তিমিরের। এ তো সেই নারী মূর্তি যাকে কালকে নদীর ঘাটে। আর কিছু ভাবার আগেই নারী মূর্তি একই রকম হিসে গলায় বলে উঠল, বিশ্বাসঘাতক! আমায় ঠকিয়ে ভালো থাকবে ভেবেছ? আমিও তোমায় ভালো থাকতে দেব না। নিজের হাতে শেষ করব তোমায়। তাই তো এতভাবে টানছি তোমায়। তিমির বুঝতে পারল এই সেই তার ছোট্টবেলার ফেলে যাওয়া মিতুন। কিন্তু মিতুন এরকম হিংস্র কি করে হয়ে গেল? আর তাছাড়া এরকম বড় বাড়িতে মিতুন একা একা করছেটাই বা কি? প্রশ্নগুলো করার আগেই মিতুন মুখে ভয়ঙ্কর একটা আওয়াজ তুলে কোমরে গোজা ছুরিটা নিয়ে তীব্র বেগে তিমিরের গলা লক্ষ্য করে এগিয়ে এলো। কিন্তু সেটা চালানোর আগেই তিমির দেখল একটা থান ইট সনসন শব্দে বাতাস থেকে কেটে সজোরে আঘাত করল মিতুন তথা নারী মূর্তিটিকে লক্ষ্য করে। পিছনে ঘুরে তাকালো তিমির। দেখল অমিত এসে দাঁড়িয়ে, হাতে তার আরও একখানা থান ইট। নারী মূর্তি আঘাতে কিছুটা পিছিয়ে গেল। হয়তো ভাবতেই পারিনি এরকম আক্রমণ হতে পারে। এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকালো অমিতের দিকে। তারপর মুখে হিংস্র আওয়াজ করে ছুটে গেল অমিতকে লক্ষ্য করে। অমিতও যেন তৈরি ছিল এটার জন্য, তাই চিৎকার করে বলল, আয় দেখি তোর কত ক্ষমতা। কিন্তু অমিতের কথা শেষ হওয়ার আগেই মিতুন তথা নারী মূর্তি হাতের ছুরিটা তীক্ষ্ণ বেগে চালিয়ে দিল অমিতের গলা লক্ষ্য করে। কিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো অমিতের গলা থেকে। অমিতের হাত থেকে খসে পড়েছে থানির। সে সজোরে চেপে ধরেছে তার গলা। হাতের তালু বেগ উড়িয়ে নামছে রক্ত। নারী মূর্তিটি একই রকম অতিপ্রাকৃত গলায় চিৎকার করল, আমার আর ওর মাঝে যেই আসবে তাকেই আমি শেষ করে দেব। কাউকে বাঁচতে দেব না আমি, কাউকে না। যেভাবে আমায় মরতে হয়েছে সেভাবে সব মরবে, সব সব মরবে আমার হাতে, সব। কথা শেষ হওয়ার আগেই সাথে সাথেই যেন চাপ চাপ ধোঁয়ায় ভরে গেল চারপাশ। সব কিছু ঢেকে গেল অন্ধকারে। শুধু অমিতের গলা থেকে যন্ত্রণার ক্ষীণ একটা আওয়াজ অন্ধকার ফুঁড়ে তিমিরের কানে আছড়ে পড়ল। একটু পরেই কেটে গেল ধোঁয়ার জমাট ভাবটা। তিমির দেখল সে নারী মূর্তি আর নেই। এবার তিমির অমিতের দিকে তাকালো, আর অমিতের শেষ নিঃশ্বাসটা যেন বের হয়ে গেল। তারপর শরীরটা সশব্দে পড়ে গেল মাটিতে। তিমির ছুটে গেল পাগলের মতো অমিতের দিকে। অমিতের রক্ত ভেজা শরীরটা প্রবল বেগে ঝাঁকাতে ঝাঁকাতে আর্তনাদ করে উঠল তিমির। অমিত, এই অমিত, অমিত চোখ খোল অমিত। উগরে আসা একটা কান্না যেন দলা পাকিয়ে আটকে গেল তিমিরের গলায়। প্রবল ভয়, কষ্ট, যন্ত্রণায় তিমিরের শরীরটা অবশ হয়ে এলো। আর পারল না তিমির। এই অমিত ভাই, অমিত, অমিত, এই অমিত বলে অবশ শরীরটা নিয়ে লুটিয়ে পড়ল অমিতের রক্ত ভেজা শরীরটার উপর। মুখের উপর ভারী নিঃশ্বাসটা পড়তে
চোখ খুলে তাকালো তিমির। দেখল মা উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে তার দিকে। হ্যারিকেনের লালচে আলোয় তিমিরের মনে হলো মায়ের মুখে ভয় যেন লেগে। তিমির অনুভব করলো তার মাথা পাথরের চাইয়ের মতো ভারী হয়ে আছে, গোটা শরীরে যেন কোনো জোর নেই। তিমির একটা মুহূর্ত ঘরের জমাট বাতাসের দিকে তাকিয়ে রইল, তারপর পাগলের মতো লাফিয়ে উঠে ডাক দিল, অমিত, ও অমিত। তিমির, একটু শান্ত হ, একটু শান্ত হ ভাই। ভারী গলাটা ভেসে আসতেই সেদিকে ঘুরে তাকালো তিমির। দেখল চন্দ্র কঠিন মুখ করে জানলার দিকে তাকিয়ে। তিমিরকে ঘুরতে দেখে সে আবারও ভারী গলায় বলল, অমিতের দেহটা পুলিশ নিয়ে গেছে, পোস্টমর্টম হবে, তারপর হয়তো। কথাটা যেন গলায় আটকে গেল চন্দ্রর। ঝটিতে উঠে পড়ল তিমির। চন্দ্র মৃদুস্বরে বলল, কিরে, উঠে পড়লি কেন? আমি 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 একটু আসছি বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল। মা ডেকে কিছু বলল তিমিরকে, কিন্তু তিমির সেসব গ্রাহ্যই করল না। ঝড়ের বেগে বেরিয়ে গেল। তিমির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এসবের সমাপ্ত করতেই হবে, আর এসব সমাপ্ত করতে পারে একজনই। প্রায় ভুলতে বসা রাস্তাটা ধরে এগিয়ে চলল তিমির। দরজার কাছে পৌঁছে একটু থামল, গোছালো নিজেকে, তারপর দরজায় কড়া নাড়ল। একটু পরেই দরজাটা খুলেও গেল। তিমিরকে দেখে মুখুজ্জে মশাই কিছুটা গম্ভীর হয়ে বলল, ও তুমি, ভিতরে এসো। তিমির ধীর পায়ে ঢুকল ভিতরে। মুখুজ্জে মশাই একটা বসার আসন বাড়িয়ে দিয়ে ভারী গলায় বলল, হ্যাঁ, জানতাম এমন কিছুই হবে, তাই তো সাবধান করেছিলাম। বেশ, এখন কি কারণে এসেছো একটু বলো তো। এই অভিশাপের শেষ কোথায়? তিমিরের কথা শুনে মুখুজ্জে মশাই একবার তীক্ষ্ণ চোখে তাকালো তিমিরের দিকে। উপায় তো একটাই, তার আত্মার মুক্তি। কিন্তু কিন্তু কিভাবে? মুখুজ্জে মশাই আবারও গভীর দৃষ্টিতে দেখল তিমিরকে। তুমি কি জানো শেষ পর্যন্ত কি হয়েছিল দাসের মেয়ের? তিমির ঈষৎ মাথা নাড়ল। এই 15 বছরে সে একবারই এসেছিল, বাবা যেদিন মারা যায়। কয়েক ঘন্টা থেকেই চলে গিয়েছিল, মুখে আগুন পর্যন্ত দেয়নি। চরম ক্ষোভ তখনও প্রাচীর তুলে রেখেছিল তিমিরের সাথে তার বাবার, যে বাবা একদিন নিষ্ঠুর হাতে তাকে এই গ্রাম থেকে বের করে নিয়ে চলে গিয়েছিল। ক্ষমা করতে পারেনি তিমির তার বাবাকে, কোনো দিন গ্রামেও ফেরেনি। এতদিন পর কোন এক অমুক টান তাকে টেনে এনেছে, তা এখন তিমির দারুণভাবে বুঝতে পারছে, আর তাই সেই করবে এর সমাপন। মুখুজ্জে মশাই তিমিরকে চুপ করে থাকতে দেখে বলল, কি হলো বলো। তুমি কি জানো কত ভয়ঙ্কর মৃত্যু বরণ করেছিল মেয়েটি? নিজের হাতে নিজের গলায় ছুরি চালিয়েছিল সে। নববধূর সাজে সেজেছিল। শুনেছি মরার আগে পাগলের মতো নাকি চিৎকার করে বলতো, তিমিরদা আসবে, তিমিরদা আসবে, তাকে আসতেই হবে, বিশ্বাসঘাতকটাকে আসতেই হবে। একটু থামলেন মুখুজ্জে মশাই। গোটা পরিবারটাই শেষ হয়ে গেল একটু একটু করে। শুধু এক ভয়ঙ্কর অভিশাপ নিয়ে বাড়িটা আজও রয়ে গেছে। একটা ভারী দীর্ঘশ্বাস পাক্ষে যেন ঘুরতে লাগলো ঘরের বাতাসে। আমায় কি করতে বলছেন? যা করার তোমাকেই করতে হবে। হ্যাঁ, আমি সব কিছু করতে রাজি আছি। কি করতে হবে বলুন। মিতুনকে বিয়ে করতে হবে। মানে? যেহেতু সে তোমায় বিয়ের বাসনা নিয়ে মরেছে, তাই এছাড়া আর কোনো উপায় নেই। বেশ, তাই হোক। তাহলে কয়েকটা জিনিস বলছি, সেগুলো নিয়ে ওই বাড়িতে চলে যেও। লোকজন যত কম হবে ততই ভালো, কারণ আমিও জানি না ঠিক কি পরিণতি হতে পারে। তুমি এখন এসো, আমি ঠিক রাত 8টায় ওখানে চলে যাব। তিমির ধীর পায়ে ফিরতে লাগলো বাড়ির পথে। মনে পড়ে গেল তার যেদিন সেই গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছিল, সেদিন গাড়িতে চাপার সময় লোকলজ্জা ভুলে মিতুন ছুটে এসে জড়িয়ে ধরেছিল তার হাত। কাঁদতে কাঁদতে বলেছিল, আমি তোমায় যেতে দেব না, তোমাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারবো না। তুমি যেও না তিমিরদা, তুমি যেও না।
তিমির মৃদুস্বরে হাতটা ছাড়তে অনুরোধ করেছিল, কিন্তু মিতুন আরো জোরে চেপে ধরেছিল তিমিরের হাত দুটো। কঠিন জেদ ঝরে পড়ছিল মিতুনের চোখে মুখে। তিমির বুঝতে পারছিল না কি করবে না করবে। আর ঠিক তখনই তিমিরের বাবা কষিয়ে একটা চড় মেরেছিল মিতুনের গালে। মিতুন ছিটকে পড়েছিল মাটিতে, আর বাবা প্রায় ঠেলে দিয়েছিল তিমিরকে গাড়ির ভিতর। তিমির যেতে যেতেও দেখেছিল কেমন করে মিতুন পাগলের মতো কেঁদে চলেছিল মাটিতে শুয়ে শুয়ে। শুধু একটা জিনিস সেদিন দেখতে পায়নি তিমির, কেমন করে মিতুনের চোখের জল একটু একটু করে আগুনের ফুলকি হচ্ছে। ঠিক রাত 8টায় এলেন মুখুজ্জে মশাই। তিমির চন্দ্রকে নিয়ে একটু আগেই এসেছে। মুখুজ্জে মশাইয়ের বলা জিনিসগুলো নিয়ে এসেছে একটা ব্যাগে। সেগুলো মুখুজ্জে মশাইয়ের দিকে বাড়িয়ে দিল তিমির নিঃশব্দে। মাকে লুকিয়ে রেখেছে ব্যাপারটা। বলেছে অমিতের দেহটা বাড়ি দিতে যাচ্ছে। চন্দ্র অবশ্য অমিতের ডেড বডিটার সাথেই যেতে চেয়েছিল, কিন্তু তিমির তাকে যেতে দেয়নি। অমিতের ভাইয়ের সাথে সব কথা তিমির বলেই নিয়েছে। পুলিশি ঝামেলা হয়তো চলবে আরও কিছুদিন, তার আগে শেষ করতে হবে এই ভয়ঙ্কর অভিশাপকে। মুখুজ্জে মশাই একবার তিমিরের দিকে তাকালো, তারপর চকের গোল দাগটা দেখিয়ে বলল, তোমায় মিতুনকে নিয়ে আসতে হবে ওই গোল চক্রটায়। কিন্তু দুজনকেই বলছি, সে জেগে ওঠার পর কত ভয়ঙ্কর হবে আমি নিজেও জানি না, তাই সাহসটা ধরে রাখতে হবে। আর চন্দ্র, তুমি তিমিরকে বরের বেশ পরিয়ে দাও, আমি ততক্ষণ বাকি ব্যবস্থা করছি। চন্দ্র নির্দেশ পেতেই তিমিরকে নিয়ে চলে গেল। মুখুজ্জে মশাই কিছু কাঠের টুকরো দিয়ে তৈরি করল হোমকুণ্ড গোল চক্রটার ভিতরে। একটু পরে তিমির বর বেশি এসে দাঁড়াতেই ঝুমঝুম করে ঘুঙুরের আওয়াজটা শোনা গেল। মুখুজ্জে মশাই চিবুক কঠিন করে বলল, ওই সে আসছে, তৈরি হও। একটু পরেই সামনের অন্ধকার থেকে ভেসে উঠল সেই হিংস্র নারী মূর্তি তথা মিতুন। তিমির তাকিয়ে দেখল আজও সেই এক নববধূ সাজ, কিন্তু হিংস্রতা যেন কিছুটা স্তিমিত। হাতে ধরা একজোড়া ঘুঙুর। মনে মনে হাসল তিমির। তারপর মুখুজ্জে মশাই নির্দেশ পেতেই এগিয়ে গেল নারী মূর্তির দিকে চিবুক কঠিন করে। মুখুজ্জে মশাই শুরু করলেন মন্ত্রোচ্চারণ। চন্দ্র পাথর হয়ে দেখল নারী মূর্তির ধকধকে দুটো চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বের হয়ে আসছে। নারী মূর্তি তিমিরকে এগিয়ে যেতে দেখে যেন একটু থমকে গেল, কিন্তু একটু পরেই হিস হিসে গলায় বলল, তাহলে আসতেই হলো আমায় বিয়ে করার জন্য? জানতাম আমার কাছ থেকে কেউ তোমায় কেড়ে নিতে পারবে না। বলেছিলাম না, তুমি শুধু আমার। হ্যাঁ, তাই তো আজ তৈরি হয়ে এসেছি। এসো, আমায় বিয়ে করবে না? বলেই মৃদু পায়ে পিছিয়ে আসতে শুরু করল তিমির। সে জানে যেমন করেই হোক এই মিতুন তথা নারী মূর্তিকে নিয়ে যেতে হবে গোলই চক্রটার ভিতরে, না হলে এই অভিশাপের অবসান হবে না। নারী মূর্তি একটু একটু করে এগিয়ে আসতে লাগলো তিমিরকে লক্ষ্য করে। জানো তিমিরদা, কতদিন অপেক্ষা করেছি তুমি আসবে, অবশ্যই আসবে। ওরা বলতো তুমি আর আসবে না, কোনোদিন আসবে না। প্রচন্ড রেখে যেতাম, মনে হতো তুমি একটা বিশ্বাসঘাতক। যেদিন জানলাম তুমি অন্য একজনকে বিয়ে করতে চলেছ, নিজেকে আর ঠিক রাখতে পারিনি। সবকিছুতে চরম ঘেন্না জন্মেছিল আমার। নিজেকেও যেন মেনে নিতে পারিনি আমি, তাই নিজের হাতে ছুরিটা দিয়ে। এক মুহূর্ত যেন থমকে গেল তিমির। মনের ভিতর যেন এক চাপা কষ্ট ঠেলে বের হতে চাইল মিতুনের জন্য। মুখুজ্জে মশাই সাবধান করলেন, ওর কথায় বিশ্বাস করো না, তোমায় ভোলাতে চাইছে। কিন্তু সেসব যেন তিমিরের কানেই ঢুকল না, আর তিমির জীবনের বড় ভুলটাই করে ফেলল। কান্না ভেজা গলায় বলল, মিতুন, আর এগিও না, আর এগিও না। এই চক্রটায় ঢুকলে তুমি। আর কিছু বলতে হলো না তিমিরকে। থেমে গেছে নারী মূর্তি। হিংস্র চোখে তাকালো চক্রটার দিকে, তারপর হিস হিসে গলায় বলল, আবারও বিশ্বাসঘাতকতা, আবারও। বলেই হিংস্র বেগে কোমরে গুজে রাখা ছুরিটা নিয়ে ধেয়ে এলো তিমিরের দিকে, আর ছুরিটা চালিয়ে দিল তিমিরের গলা লক্ষ্য করে। কিন্তু সেটা তিমিরের গলা স্পর্শ করার আগেই চন্দ্র এক ঝাঁপে তিমিরের শরীরটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ছুরি চন্দ্রর কানের লতি ছুঁয়ে বেরিয়ে গেল।
টপ টপ করে ঝরে পড়ল রক্ত। নারী মূর্তি এবার ঘুরে তাকালো চন্দ্রর দিকে। বা হাতে ধরে থাকা ঘুঙুরের গোছাটা সজোরে নিক্ষেপ করলো চন্দ্রর মাথা লক্ষ্য করে। ঘুঙুরগুলো চন্দ্রর মাথা তীব্র বেগে আঘাত করল। কয়েকটা ছিটকে পড়ে গেল আবছায়া অন্ধকারে। চন্দ্রর মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ল। মাথাটা ঝিমঝিম করে উঠল চন্দ্রর। চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে এলো। দু হাত চেপে ধরে সে বসে পড়ল মাটিতে। নারী মূর্তি ভয়ঙ্কর অট্ট হাসি দিয়ে বলল, বলেছিলাম না, আমার আর তিমিরের মাঝে যে যে আসবে তাকেই আমি শেষ করে দেব। মুখুজ্জেমশাই মন্ত্র থামিয়ে উঠে পড়েছে। নারী মূর্তি আবারও ছুরিটা নিয়ে তীব্র বেগে এগিয়ে আসতে গেল। তার আগেই তিমির ডাক দিল, মিথুন, মিথুন, অপরাধ 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 আমি করেছি, আমি করেছি। যদি 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 শোধ নেওয়ার হয় তাহলে আমার উপর না, আমার উপর না। এদিকে এসো, এদিকে এসো। নারী মূর্তিটি ঘুরল তিমিরের দিকে। তার মুখ থেকে বেরিয়ে এলো জান্তবু এক শব্দ। হাতের ছুরিটা যেন আবছায়ায় আলোয় আরো চকচক করে উঠল। সেটার শানিত ফলা উদ্যত করে ছুটে গেল তিমিরের দিকে, মুখে ভয়ঙ্কর আওয়াজ তুলে। আর ঠিক তখনই হোমকুণ্ডের আগুনটা দপ করে জ্বলে উঠল। আর তিমির একটা লাফ দিয়ে বের হয়ে এলো চক্রটার বাইরে। নারী মূর্তি খেয়াল করেনি কখন ধীর পায়ে গিয়ে দাঁড়িয়েছে চক্রটার ভিতরে। আগুনের চক্রে আটকা পড়ে নারী মূর্তি গলা ফাটিয়ে যেন রাগ ক্রোধ উগড়ে দিতে চাইল, কিন্তু তার আগেই হোমকুণ্ডের আগুন গ্রাস করল তাকে। দাউ দাউ করে জ্বলে উঠল নারী মূর্তির দেহটা। তীব্র একা আওয়াজ ছেড়ে নারী মূর্তি তথা মিথুনের দেহটা একটু একটু করে ধোঁয়ার কুণ্ডুলি হয়ে মিশে গেল পুরো বাড়ির জমাট অন্ধকারে। মুখুজ্জেমশাই স্থির চোখে একবার ধোঁয়ার ক্ষীণ মিলিয়ে যাওয়া ধোঁয়াটা দেখলেন। তারপর ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির চত্বরটা ছাড়িয়ে ধীর পায়ে বেরিয়ে গেলেন। চন্দ্র যাওয়ার জন্য পা বাড়ালো, শুধু তিমির কোনো এক অজানা কষ্ট বুকে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল পুরো বাড়ির আবছায়া অন্ধকারে। স্টেশনে এসে ব্যাগগুলো নামিয়ে রাখল তিমির। ফিরে যাচ্ছে তার অস্থায়ী বাসায় চিরদিনের জন্য। মাকেও সঙ্গে নিয়েছে তিমির। চন্দ্র এখনো ভীষণ চুপ। তিমির জানে চন্দ্রর বুকে আপনজন হারানোর চরম বেদনা পাক্ষে ঘুরে চলেছে নিরন্তর। একটু পরে ট্রেন ঢুকলো হুইসেল বাজিয়ে। চারজনে প্রায় নিঃশব্দেই উঠল ট্রেনে। মাকে একটা সিটে বসিয়ে তিমির জানলার পাশের একটা সিটে বসল। সিটে বসে তিমির শূন্য এক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল জানলা দিয়ে বাইরের দিকে। ট্রেন চলতে শুরু করল। চাপা এক কষ্ট যেন উঠে এলো তিমিরের বুকের পাকদণ্ড দিয়ে। মনে মনে বলল, চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছি আমার ছোটবেলার গ্রাম নবীগঞ্জ। হয়তো ফিরবো না আর কোনোদিন এই গ্রামে। শুধু এই গ্রামে রেখে যাচ্ছি একজনকে, আমার বন্ধু, আমার ভাই অমিতকে, চিরদিনের জন্য। ঈশ্বর ওকে ভালো রেখো, ভালো রেখো। চলন্ত ট্রেনের আওয়াজে ভরে গেল বাতাস। শুধু সে আওয়াজ বুকের নীরবে কেঁদে চলা কান্নাটাকে ঢাকতে পারল না। সে কান্না নীরব হয়ে থেকে যাবে চিরদিনের জন্য। এতক্ষণ তোমরা শুনলে লেখক শ্রী হেমন্ত দত্তের কলমে একটি গল্প, পোড়া বাড়ির অভিশাপ। কেমন লাগলো আমাদের কাজ অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। পরের দিন ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।